বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমি 4th ইয়ারের পরিসংখ্যান বিভাগের ছাত্রদের একটা ক্লাস নিব। তোমাদের আজকের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্সের তোমাদের আমি গত ক্লাসে মাল্টিকোলিনিয়ারিটি শুরু করেছিলাম। আমরা আলোচনা করেছি মাল্টিকোলিনিয়ারিটির ডেফিনিশন, মডেল, এক্সাম্পল, বিভিন্ন ধরনের টাইপস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে মাল্টিকোলিনিয়ারিটির পরবর্তী কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো এবং তা বোঝার চেষ্টা করো। যেটুকু আমরা আলোচনা করি সেটুকু বুঝে নেওয়ার চেষ্টা করবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যেটা করাচ্ছি, মাল্টিকোলিনিয়ারিটি গত ক্লাসে আমরা ডেফিনিশন দিয়েছি, আজকে আরেকটু আলোচনা করি। The term multicollinearity refers to a situation in which there is an exact or linearly exact linear relation among two or more of the input variable, that is independent variable. ইনপুট ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, তোমরা জানো এগুলো। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে রিলেশনশিপ থাকে, যদি তা এক্সাক্ট বা নিয়ারলি এক্সাক্ট রিলেশনশিপ থাকে, তখন তাকে আমরা বলছি যেখানে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে। Exact relation usually arise by mistake or lack of understanding. For example, the user feels that x1 and x2 are important and that their sum is also important, so that x2 is equal to x1 plus x2 is also included. Clearly, there is no additional information in x3 and hence one of those variables should be selected. Consider the following multiple regression model: y is equal to x beta plus error, where y is an n by 1 vectors of response, x is an n by p matrix of the regressor variables, beta is a p by 1 vector of unknown constant, and error is an n by 1 vector of random errors, with ei normally distributed with mean 0 and variance sigma square. It will be convenient to assume that the regressor variables are standardized. Consequently, x prime x is a p by p matrix of correlations between the regressors. X prime y is a p by 1 vector of correlation between regressors and response. অর্থাৎ এখানে একটা মাল্টিপল রিগ্রেশন মডেল কনসিডার করা হয়েছে। এখানে আমরা y একটা ভেক্টর, এপসিলন একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, বাট এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স। x prime y is a p by 1 vector of correlation between the regressors and response. That is, regressors হচ্ছে y, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে উপরের এক্সাম্পলে যেটা বলা হলো যে x1 আর x3 ইনপুট করা হয়েছে, যেটা ইজ ইকুয়াল টু x3। x3 সম্বন্ধে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন যদি না থাকে, তাহলে x1 আর x2 এর মধ্যে কোনো রিলেশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি সেখানে অ্যারাইজ করবে। এখন আমরা কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করব সেটা একটু আলোচনা করি। এখানে আরেকটা কথা বলা হয়েছে, মাল্টিকোলিনিয়ারিটি সম্বন্ধে প্রথম বলেছেন হকিং 1983-তে। তোমরা এটা জেনে রাখো, হকিং 1983-তে
মাল্টিকোলিনিয়ারিটি সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। Its ways to detect multicollinearity. Multicollinearity can affect any regression model with more than one predictor. It occurs when two or more predictor variable overlaps so much in what they measure that their effects are indistinguishable. দুটি ভেরিয়েবল যখন দুই বা তার বেশি প্রেডিক্টর ভেরিয়েবল যখন ওভারল্যাপ করবে তখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। One popular detection method is based on the bivariate correlation between two predictor variables. আমরা এখানে 7 more indicators of multicollinearity নিয়ে আলোচনা করি। আমরা যেটা আগে বলেছিলাম bivariate correlation মাধ্যমেও মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করা যায়, এটা ছিল একটা পয়েন্ট। আর তারপরে বাকিগুলো হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড এরর্স ফর রিগ্রেশন কোএফিসিয়েন্টস। যখন স্ট্যান্ডার্ড এররটা অনেক বড় হবে তখনও কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি আছে আমরা মনে করতে পারি। When standard error are orders of magnitude higher than their coefficients, there's an indicator. Number 2, the overall model is significant, but none of the coefficients are. Remember that p-value for a coefficient test whether the unique effects of that predictor on y is 0. If all predictors overlap in what way they measure, there is a little unique effect, even if the predictors as a group have an effect on y. That is, overall model is significant hote pare, but none of the coefficients are. Kono coefficient abar significant না, সেক্ষেত্রে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দেখা যাবে, বোঝা যাবে যে এখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। Large changes in coefficient when adding predictors. আমরা যখন predictors, if the predictors are completely independent of each other, their coefficient would not change at all when we add or remove on, but the more they overlap, the more drastically their coefficient will change. অর্থাৎ কোএফিসিয়েন্ট চেঞ্জ হলে বোঝা যাবে যে ওখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। Coefficients have sign opposite what would expect from theory. কোএফিসিয়েন্টের সাইন গুলো বিপরীত চেঞ্জ হতে পারে, যেটা এক্সপেক্ট করা হবে সেটা না আসলেও তোমরা মনে করবে যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। That is, be careful here as you don't want to discount an unexpected findings as problematic. Not all effects opposite theory indicate a problem with the model. That said, it could be multicollinearity and warrants taking a second look at other indicators. Number 4 গেল, এখানে বলা হয়েছে যে যদি coefficient have sign opposite what you would expect from theory, সেক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটি আছে বোঝা যাবে। Number 5, coefficients on different samples are widely different. অর্থাৎ বিভিন্ন স্যাম্পল নিয়ে যদি আমরা কাজ করি বিভিন্ন সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গুলো ভ্যারি করবে। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে ডিফারেন্স স্যাম্পলের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গুলো কিন্তু ভ্যারি করবে, একবার এক একটা রেজাল্ট আসবে। তার মানে এখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে বোঝা যাবে। ইফ ইউ হ্যাভ এ লার্জ এনাফ স্যাম্পল, split the sample in half and run the model separately on each half.
Widely different coefficient in the two models could be a sign of multicollinearity. ঠিক আছে, আমরা যদি বড় একটা স্যাম্পলকে দুই ভাগে ভাগ করে নিয়ে সেটা অ্যানালাইসিস করি আলাদা আলাদা করে, তাহলে আমরা যে কোএফিসিয়েন্ট পাবো দুইটা মডেলের আলাদা আলাদা কোএফিসিয়েন্ট, সেগুলো যে ডিফারেন্ট হবে সেটাও এটা মাল্টিকোলিনিয়ারিটি আছে মনে করা হবে। নাম্বার 6, হাই ভ্যারিয়েন্স inflation factor and low tolerance. Those two useful statistics are reciprocal to each other. That is variance inflation factor and low tolerance. Variance inflation factor যত বাড়বে tolerance তত কমবে। So either a high variance inflation factor or a low tolerance is indicative of multicollinearity. VIF is a direct measure of now much the variance of the coefficient. That is, its standard error is being inflated due to multicollinearity. অর্থাৎ ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর দ্বারা আমরা পরিমাপ করতে পারি কি, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ কোএফিসিয়েন্ট, how much the variance of coefficient is being inflated due to multicollinearity. Variance of coefficient, that is its standard error. High condition indices. Condition indices are a big strength. The basic idea is to run a principal component analysis on all predictors. If they have a lot of shared information, the first principal component will be much higher than the last. Their ratio, the condition index, will be high if multicollinearity is present. তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে first principal component will be much higher than the last, এবং ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের সাথে লাস্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের যে রেশিও তাকে আমরা বলি কন্ডিশন ইনডেক্স। এই কন্ডিশন ইনডেক্স অনেক বেশি হবে যদি মাল্টিকোলিনিয়ারিটি থাকে। ঠিক আছে, তার মানে হাই কন্ডিশন ইন্ডিসেস shows that there is multicollinearity. তো এখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম এতক্ষণ, তোমরা আবার একটু দেখে নাও যে কিভাবে আমরা বুঝতে পারবো যে মাল্টিকোলিনিয়ারিটি আছে। প্রথমেই যেটা বলা হলো যে একটা ডিটেকশন মেথড ছিল বাইভেরিয়েট কোরিলেশন বিটুইন টু প্রেডিক্টরস ভেরিয়েবল, অর্থাৎ দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1 x2 বা x1 x3 এগুলোর মধ্যে যদি কোরিলেশন এমন হয় যে 0.7 or 0.9, আমরা জানি যে কোরিলেশন কোএফিসিয়েন্টের রেঞ্জ হচ্ছে -1 to +1। তো যত 1 এর কাছাকাছি তত হাই পজিটিভ কোরিলেশন। তো যদি 0.1 এর কাছাকাছি মানে কি 0.8, 0.9 or 0.7 এগুলোকে আমরা বলি হাইলি পজিটিভলি কোরিলেটেড। তো যদি বাইভেরিয়েট কোরিলেশন, দ্যাট ইজ প্রেডিক্টর ভেরিয়েবলস গুলোর মধ্যে যদি কোরিলেশনের মাত্রাটা 0.9 বা মোর 0.8 বা মোর দ্যান 0.7, তখন আমরা কিন্তু বলবো যে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। নাম্বার 2 এ যেটা ছিল, আমরা এখানে বাকি 7টা এখানে বলা হয়েছে ভেরি হাই স্ট্যান্ডার্ড এরর্স অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের মিন ভ্যারিয়েন্স এগুলো বের করি, ভ্যারিয়েন্সের রুট হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তো স্ট্যান্ডার্ড এরর বেশি মানে কি, ভ্যারিয়েন্স বেশি মানেই আমরা বলি সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। ওভারঅল মডেল ইজ সিগনিফিকেন্ট আসছে বাট নান অফ কোএফিসিয়েন্টস আর, অর্থাৎ রেজাল্ট দুই রকম আসছে। ওভারঅল মডেল যদি সিগনিফিকেন্ট আসছে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো আলাদা আলাদা করে সিগনিফিকেন্ট নাই, সেক্ষেত্রে আমরা বলবো যে মাল্টিকোলিনিয়ারিটি আছে। Large changes in coefficients when adding predictors. ঠিক আছে,
নরমালি যদি আমরা কোনো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল অ্যাড করি, ভেরিয়েবল কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট থাকে। বাট যদি দেখা যায় যে কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রেডিক্টরস দেওয়ার ফলে, তাহলে তাদের মধ্যে অবশ্যই কোরিলেশন আছে। দ্যাট ইজ দেয়ার ইজ এক্সিস্ট মাল্টিকোলিনিয়ারিটি। এখানে আরেকটা পয়েন্ট আসছে, কোএফিসিয়েন্টস হ্যাভ সাইন অপোজিট হোয়াট উড এক্সপেক্ট ফ্রম থিওরি। যেটা আমরা থিওরিটিক্যালি যেটা আশা করি বা যেটা পাই, বাট কোএফিসিয়েন্টের সাইন যদি অপোজিটটা আসে তাহলে আমরা বলবো সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে। কোএফিসিয়েন্ট অন ডিফারেন্ট স্যাম্পলস আর ওয়াইডলি ডিফারেন্ট, যেটা আমরা আগেও আলোচনা করেছি। তোমরা দেখেছো যে ডিফারেন্ট স্যাম্পলের কোএফিসিয়েন্ট গুলো যদি অনেক ভ্যারি করে তাহলেও কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি আছে। আমরা ধরে নিচ্ছি হাই ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর এন্ড লো টলারেন্স, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে হাই কন্ডিশন ইন্ডিসেস। কন্ডিশন ইন্ডিসেস যত বেশি তত মাল্টিকোলিনিয়ারিটি বেশি। দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ তত বেশি থাকবে। এগুলো হচ্ছে আমরা কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করতে পারি তার কিছু এক্সাম্পল বা কিছু পয়েন্ট আমরা দেখে নিলাম। এখন বলবো যে মাল্টিকোলিনিয়ারিটি আসলে কি একটা প্রবলেম কিনা। কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যখন রিলেশন থাকবে তখন আমরা দেখতে পেয়েছি যে কতগুলো ঘটনা ঘটেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখছি যে কেন মাল্টিকোলিনিয়ারিটিকে আমরা একটা সমস্যা বলে মনে করি। যদি নরমালি আমরা বলি যে এক্স ভেরিয়েবলস থেকে ওয়াই predict করছি, নরমালি এখানে মাল্টিকোলিনিয়ারিটি কোনো প্রবলেম না, but the predictions will still be accurate and the overall R square or adjusted R square quantifies how well the model predicts the y values. If the goal is to understand how the various x variables impact y, then multicollinearity is a big problem. One problem is that the individual p-values can be misleading. A p-value can be high even though the variable is important. অর্থাৎ এই প্রবলেম হচ্ছে যে ইন্ডিভিজুয়াল p-value can be misleading. যদি মাল্টিকোলিনিয়ারিটি থাকে তাহলে p-value তোমাকে পারফেক্ট ডিসিশন দিতে পারবে না। আর the second problem is that the confidence interval on regression coefficients will be very wide. রিগ্রেশন কনফিডেন্স ইন্টারভ্যাল যত বাড়বে সেটা কিন্তু ভালো না তোমার অ্যানালাইসিসের জন্য বা প্রেডিকশনের জন্য, কিন্তু সেটা একটা ব্যাড ইফেক্ট। The confidence interval may be even include 0, which means one can be confident whether an increase in the x value is associated with an increase or decrease in y. Then y decrease x value is associated with an increase or decrease in y. যদি confidence interval include 0, because the confidence intervals are so wide, including a subject or adding a new one can change the coefficient dramatically, may even change their signs. এটা আমরা আগেও আলোচনা করলাম যে যদি কোনো কিছু আমরা কোনো ভেরিয়েবল অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু কোফিশিয়েন্টও চেঞ্জ হয়ে যাবে, তাদের সাইন চেঞ্জ হতে পারে। এগুলো একটা সিম্পল বিষয় মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে। সো এইসব ক্ষেত্রে আমরা মাল্টিকোলিনিয়ারিটিকে একটা প্রবলেম হিসেবে বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
মাল্টিকোলিনিয়ারিটি কেন প্রবলেম ক্রিয়েট করে? আমরা যে কিছু ডিটেকশন গুলো আলোচনা করলাম যে কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করা যায়, ওখান থেকেও কিন্তু আমরা এই সম্বন্ধে ধারণা পেয়েছি। এখানে এসেও আবার সে কথাগুলোই বলা হয়েছে যে পি ভ্যালু মিসলিডিং হবে, সাইন কোফিশিয়েন্টের সাইন চেঞ্জ হবে, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর কারণেই কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি যে প্রবলেম। তাহলে তোমরা বুঝতে পারছো যে মাল্টিকোলিনিয়ারিটি দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি একজ্যাক্ট রিলেশনশিপ থাকে বা নিয়ার একজ্যাক্ট রিলেশনশিপ থাকে, সেক্ষেত্রে আমাদের প্রেডিকশন ভুল হতে পারে, কোফিশিয়েন্ট গুলো এস্টিমেট করাও ভুল হতে পারে, পি ভ্যালু আমাদের সঠিক ডিসিশন দিতে পারবে না, বা পি ভ্যালু মিসলিডিং হতে পারে, এটসেট্রা বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এবং কোফিশিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, তাদের সাইন চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সো মাল্টিকোলিনিয়ারিটি ইজ এ প্রবলেম। সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি, এগুলো আমরা গত ক্লাসেও একটু আলোচনা করেছি। আজকে আরো কিছু পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি যে মাল্টিকোলিনিয়ারিটির কারণ কি। প্রাইমারি, এখানে 4টা প্রাইমারি কারণ বলা হয়েছে বা প্রাইমারি সোর্স বলা হয়েছে। ডাটা কালেকশন মেথড এমপ্লয়েড, constraints on the model or in the population, model specification, and over-defined model. এই 4টা মেইন কারণে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। কি হতে পারে? ডাটা কালেকশন মেথড এমপ্লয়েড, যে ডাটা কালেকশনে ভুল হতে পারে, মডেল, আমরা কোন ধরনের মডেল ইউজ করব, constraints on the model or in the population, কোন ধরনের পপুলেশন আমরা সিলেক্ট করেছি তার উপরেও অনেক সময় মাল্টিকোলিনিয়ারিটি ডিপেন্ড করে। আর মডেল স্পেসিফিকেশন, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেল আমরা ইকোনোমেট্রিক অ্যানালাইসিসে ইউজ করে থাকি। এই মডেল স্পেসিফিকেশন একটা ইম্পর্টেন্ট বিষয়, এটারও যদি ভুল হয় তাহলেও মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। and over defined model, it is important to understand the difference among those sources of multicollinearity as the recommendations for analysis of the data and interpretation of the resulting model depend to some extent on the cause of the problem. The data collection method can lead to multicollinearity problem when analysts sample only a subspace of region of the regressors defined in equation 2.2. Constraints of the model or in the population being sampled can cause multicollinearity. তাহলে সোর্স অফ মাল্টিকোলিনিয়ারিটি গুলো আমরা এতক্ষণ দেখলাম যে 4টা মেইন সোর্স বা মেইন কারণ বলা হয়েছে। The data collection method employed constraints on the model or in the population, model specification, and over-defined model. In short, the consequence of multicollinearity can be listed as follows. When with the exact linear relationship among the explanatory variables, the condition of exact collinearity or exact multicollinearity exists, and the least square estimator is not defined. That means x prime x is a singular and estimation of coefficients and standard errors is not possible. With exact, that is আমরা এখানে দেখতে পাচ্ছি যে consequences of multicollinearity কি।
এখানে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে least square estimator is not defined. That means x prime x is singular and estimation of coefficients and standard errors is not possible. Number 2, for variables that are highly related to one another, the OLS estimators have large variance and covariance, making precise estimation difficult. That is, variables that are highly related to one another, the OLS estimators have large variance and covariance, making precise estimation difficult. Number 3, because of the consequence of point 2, confidence interval tend to be much wider. প্রথমেই আমরা বলেছিলাম, এর আগেও বলেছিলাম যে কনফিডেন্স ইন্টারভ্যাল অনেক বেড়ে গেলে তখন কি হয়? null hypothesis leading to the acceptance of the null hypothesis. This is due to the relatively large standard error. The standard error is based in part on correlation between the variables in the model. তাহলে মাল্টিকোলিনিয়ারিটির কিছু কনসিকোয়েন্স আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, আজকেও এগুলো আরো ডিটেইলস আলোচনা করলাম। তিনটা পয়েন্ট এখানে আমরা দেখেছি। প্রথমত হচ্ছে যে লিস্ট স্কয়ার এস্টিমেটর ইজ নট ডিফাইন্ড, এবং সেক্ষেত্রে x prime x is singular and estimation of coefficient and standard errors is not possible. Number 2 হচ্ছে OLS estimator have large variance and covariance. Number 3 হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল অনেক বড় হবে, সেই ক্ষেত্রে কি হবে? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে এবং সেটা এবং ভ্যারিয়েন্স, যেহেতু স্ট্যান্ডার্ড এরর বা ভ্যারিয়েন্স অনেক বড়। এগুলো হচ্ছে কনসিকোয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি। এখন আমরা দেখব রেমিডিজ অফ মাল্টিকোলিনিয়ারিটি। প্রথমত হচ্ছে মডেল রিস্পেসিফিকেশন। কিভাবে আমরা মাল্টিকোলিনিয়ারিটি থেকে মুক্ত থাকতে পারি? মডেলকে আমাদের কি করতে হবে? রিস্পেসিফিকেশন করতে হবে, কারণ মডেলের যদি কোনো ভুল থাকে সেটা আমরা যদি ঠিক করে ফেলি তাহলে আমরা সেটাকে বলি মডেল রিস্পেসিফিকেশন। Multicollinearity is often caused by the choice of the model, such as when two highly correlated regressors are used in the regression equation. In those situations, some re-specification of the regression equation may lessen the impact of multicollinearity. One approach to model re-specification is to redefine the regressors. For example, if x1, x2, and x3 are linearly independent, it may be possible to find some function such as x is equal to x1 plus x2 divided by x3, or x is equal to x1, x2, x3 that prevents the information contained in the original regressors but reduced the yield conditioning. অর্থাৎ আমরা যদি ভেরিয়েবলগুলোকে এভাবে সেট আপ করে নেই বিভিন্ন ফাংশন হিসেবে, তাহলে আমরা কিন্তু অনেকটা ওভারকাম করতে পারি। Another widely used approach to model specification is variable elimination. That is, if x1, x2, and x3 are nearly related independent, eliminating one regressor may be helpful in combating multicollinearity.
Variable elimination is often a highly effective technique. However, it may not provide a satisfactory solution if the regressors dropped from the model have significant explanatory power relative to the response Y, that is, eliminating regressors to reduce multicollinearity may damage the predictive power of the model. Care must be exercised in variable selection because many of the selection procedures are seriously distorted by the multicollinearity, and there is no assurance that the final model will exhibit any lesser degree of multicollinearity than was present in the original data. অর্থাৎ কিছু ভেরিয়েবল আমরা এখান থেকে এলিমিনেট করে দিতে পারি, যা তাহলে আমার মাল্টিকোলিনিয়ারিটিটা একটু মানে যেগুলোর সাথে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে, তো অবশ্যই কোনো ভেরিয়েবল যদি আমরা এলিমিনেট করি তাহলে তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি কমে যাবে। নাম্বার 2, ইউজ অ্যাডিশনাল অর নিউ ডাটা। আমরা প্রথমে বলেছিলাম মডেল রিস্পেসিফিকেশন, সাথে আরেকটা কথা বলেছি যে মডেল স্পেসিফিকেশনের মধ্যে আমরা বলেছি ভেরিয়েবল এলিমিনেশনের কথা, ঠিক আছে? নাম্বার 2 এ আসছে ইউজ এডিশনাল অর নিউ ডাটা। Since multicollinearity is a simple feature, it is possible that in another sample involving the same variable, collinearity may not be so serious as the first sample. Sometimes simply increasing the size of sample may attenuate the collinearity problem. If one uses more data or increase the sample size, the effects of multicollinearity on the standard error will decrease. That is, আমরা যদি স্যাম্পল সাইজটা বাড়াই, নরমালি যে কোনো রিসার্চের ক্ষেত্রে স্যাম্পল সাইজ যত বেশি হবে সেই রেজাল্টটা তত পারফেক্ট হবে। তো এখানেও এই কথা বলা হয়েছে যে যদি স্যাম্পল সাইজ বাড়ানো হয় তাহলে মাল্টিকোলিনিয়ারিটি কমে যাবে। This is because the standard error are based on both the correlation between variables and the sample size. The larger the sample size, the smaller is the standard error. যত স্যাম্পল সাইজ বাড়বে তত স্ট্যান্ডার্ড এররটা কমবে। Unfortunately, collecting additional data is not always possible because of economic constraints or because the process being studied is no longer available for sampling. Even when the additional data are available, it may be inappropriate to use if the new data extend the range of the regressors variables far beyond the analyst region of interest. Of course, collecting additional data is not a viable solution of the multicollinearity problem when the multicollinearity is due to constraints on the model or in the population. তো সবসময় যে ডাটা বাড়ালে যে মাল্টিকোলিনিয়ারিটি আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা না, কারণ মাল্টিকোলিনিয়ারিটি আরো অনেক কারণে হতে পারে, যেটা হচ্ছে কনস্ট্রেন্টস অন দ্য মডেল অর ইন দ্য পপুলেশন। সেই ক্ষেত্রেও আমাদের ডাটা ইনক্রিজ করেও কিন্তু কোনো লাভ হবে না, তবে সাধারণত এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে রিডস রিগ্রেশন। When the method of least square is applied to non-orthogonal data, very poor estimate of the regression coefficient can be obtained. The problem with the method of least squares is the requirement that beta estimate be an unbiased estimator of beta. The Gauss-Markov property assures that the least square estimator has minimum variance in the class of unbiased linear estimators. One way to alleviate this problem is to drop the requirement
that the estimator of beta be unbiased. Suppose that a biased estimator of beta is found by beta head that has smaller variance than the unbiased estimator beta estimate. The mean square error of beta estimate star is defined as, তোমরা দেখো যে এখানে বলা হয়েছে যে a biased estimator of beta is found by beta head star that has smaller variance than unbiased estimator of beta estimate. আরেকটা ভেরিয়েন্স ধরা হয়েছে যেটা ভেরিয়েন্স স্মলার, আনবায়াসড এস্টিমেটরের চেয়েও ভেরিয়েন্স স্মলার। সেই ক্ষেত্রে আমরা দেখো কি পাচ্ছি, mean square error of beta estimated is equal to expected value of beta star estimate beta whole square variance of beta star estimate plus expected value of beta estimate minus beta whole square. এখানে আমরা তাহলে আমরা পাচ্ছি mean square variance of beta plus bias in beta star estimate square. By allowing a small amount of bias in beta star estimate, the variance of beta star estimate can be made small such that the mean square error of beta star estimate is less than the variance of the unbiased estimator of beta. ঠিক আছে, এখানে দেখো যে mean square error of beta কি হলো, variance of beta mean square error of beta star estimate is equal to variance of beta star estimate plus bias in beta star whole square. অর্থাৎ mean square errorটা variance of beta এর চেয়ে বড়। Number 4, principal component regression. Besides, estimators of regression coefficient can also be obtained by using a procedure known as principal component regression. Consider the following model. তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে, এখানে হচ্ছে x prime x সমান t, মানে এটা হচ্ছে a হচ্ছে diagonal lambda 1 lambda 2 lambda p is a p by p diagonal matrix of the eigenvalues of x prime x. আমরা এখানে y is equal to লিখতে পারি x beta x prime x এর ভ্যালু আমরা এখানে বসিয়েছি প্লাস এরর t prime idempotent matrix that is z alpha plus error, অর্থাৎ z prime z is equal to t prime x t. এইভাবে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট রিগ্রেশনের মাধ্যমে মাল্টিকোলিনিয়ারিটি কমানো যায়। আমরা এবারে কনক্লুশনে যাই। Multicollinearity does not affect the properties of OLS estimator. The estimators remain unbiased and efficient, but the fact is that when multicollinearity is present in the data, then the OLS estimators are imprecisely estimated. If the goal is simply to predict y from a set of x variables, then multicollinearity is not a problem. The predictions will still be accurate and the overall R square quantifies how well the model predicts the y values. If the goal is to understand how the various x variable impact y, then multicollinearity is a big problem. There are several methods available in literature for detection of multicollinearity, like examination of correlation matrix, calculating the variance inflation factor by the eigenvalue system, etc. Complete elimination of multicollinearity is not possible, but we can reduce the degree of multicollinearity present in data. Several remedial measures are employed to tackle the problem of multicollinearity, such as collecting the additional data or new data, re-specification of the model, regression by using data reduction technique like principal component analysis, etc. আমরা এতক্ষণ যা যা আলোচনা করেছি তার সারসংক্ষেপ এখানে একটু বললাম যে মাল্টিকোলিনিয়ারিটি দূর করার কি কি ওয়ে আছে। সম্পূর্ণতা দূর করা সম্ভব না কোনো সময়,
কিছু আমরা করতে পারি, কমাইতে পারি, সেগুলোর কিছু প্রসেস সম্বন্ধে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সাথে দেখা হবে। ইকোনোমেট্রিক্স নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে। তার আগে পর্যন্ত যতটুকু পড়া হয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।